নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে 14ই এপ্রিল, বাংলা সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, আগামীকাল পয়লা বৈশাখ। আর আমি যাচ্ছি ট্রিটমেন্টের জন্য ভেলোর। তো প্রত্যেকবারের মতো এসএমবিপি ট্রেনেই যাব। এখন রয়েছি হাওড়া স্টেশনে। প্রতিবার এসএমবিপি দিয়ে দেয়, মানে 12, 8, 63 এসএমবিপি, যেটা হাওড়া এসএমবিপি যথারীতি 21 নম্বর প্ল্যাটফর্ম, নাহলে 22 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। মানে এই 3 বছর যে লাগাতার আমি ট্রিটমেন্টে যাচ্ছি, এটাই হয়ে এসেছে। এই প্রথমবার 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এখন 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 10টা 45-এর ট্রেন, এখন বাজে 10টা 10, এখনও ট্রেন দেওয়া হয়নি, প্ল্যাটফর্মে ট্রেন ঢোকেনি। তো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এবারের জার্নিটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতে থাকবো। আর ট্রেন সংক্রান্ত বহুবার আমি ভিডিও করেছি, এই 3 বছর ধরে যাচ্ছি, প্রত্যেকটা ট্রেন নিয়ে আমি ভিডিও করে এসেছি। তো আর ট্রেন নিয়ে নতুনত্ব করে ভিডিও করার কিছু নেই, কিন্তু আমার এই জার্নিটা কেমন হচ্ছে বা কি হতে চলেছে সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। দেখতে থাকো, চলো। 10টা 45-এ ট্রেন ছাড়ার কথা, এখন ঘড়িতে পাচ্ছে 10টা 52, এখনও অবধি প্ল্যাটফর্মে ট্রেন আসেনি। আজকে ট্রেন লেট। তো ট্রেনের যে স্টাফরা রয়েছে, ওই সাফাই করে যে দাদাগুলো, তো দাদাগুলো বললো ট্রেন এখন লেট আছে ঠিকই, কিন্তু নাকি ঠিক টাইমে পৌঁছে দেবে। জানি না, এখন বসে আছি হতাশ হয়ে, কতক্ষণে ট্রেনকে দেখতে পাবো। লাস্ট 6 মাস ধরে 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। সবথেকে বড় কথা, ট্রেন দিয়ে দিচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মে এখনও ট্রেনের নাম্বার আসেনি। কোন কোচ কোথায় পড়বে সেই নাম্বারটাও শো করছে না। পুরো মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। ট্রেন আধা ঘন্টা লেট, ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের এবারের কোচ হচ্ছে B2 AC 3 টায়ার B2, সিট নাম্বার হচ্ছে 11, 14, 13, 14 আর 16। তো এবার দেখি জার্নিটা কেমন হয়। সবাই তো ট্রেনটা ছাড়লো, এখন খাওয়া দাওয়া বাকি। রাতের খাওয়ার পর্বটা শেষ করব, তারপর ঘুমাতে যাব। যেহেতু মঙ্গলবার আমি ভেজ খাই, আমি পরোটা, ঢ্যাঁড়স ভাজা আর সুজি বানিয়ে এনেছিলাম, সেটাই রাতে সবাই খেয়ে নিচ্ছি। মারা ডিম কষা খেয়েছিল, কিন্তু আমি ওই সুজি, এই পরোটা আর ঢ্যাঁড়স ভাজাই খেয়েছি। প্রতিবার ট্রেন জার্নিতে আমি চিকেন বানিয়ে নিয়ে আসি, কিন্তু এবার এক ভাই আমাকে কমেন্টসে লিখেছিল, দিদিভাই ট্রেন জার্নিতে চিকেনটা অ্যাভয়েড করবে। তো সেই ভাইয়ের কথা অনুযায়ী এবার চিকেনটা অ্যাভয়েডই করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তো ঘুমাতে হবে। আর এখন আর মাকে কিছু হেল্প করে দিতে হয় না। এই বারংবার আমার সাথে যাতায়াতের ফলে মা অনেকটাই পোক্ত হয়ে গেছে, একা একাই সব কিছু করে নিতে পারে। মার আর খুব একটা হেল্পের দরকার পড়ে না। আমার হাতুরামটাকে ওপরে তুললাম। এটা একটু বড়, রেলকে পুরো এটা একটু বড়। কি একবার বল। রেলকে আমি লিখবো এটা আরো বড় করতে হবে, লম্বা মানুষে এরকম থাকে। আর এই সিটটায় গেলে কি করতিস? এই সিটটায় বসতে পারতিস? এটা দেখ, আমি বসতামই না। আর এই সিটটা দেখ কতটা, দাও তোর মাথা। স্টিল আমার এখানে মাথা আটকে। আচ্ছা ঠিক আছে। সবাইকে প্রায় গুছিয়ে দিয়েছি, সবাই প্রায় শুয়ে পড়েছে। এবার তোমাদেরকে দেখাই রেল কর্তৃপক্ষর দেওয়া জিনিসপত্রগুলো। তো একটা পিলো আর ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, তার সাথে এই সুন্দর খামে মোড়া 2টো বেডশিট আর একটা হ্যান্ড টাওয়াল। তো সবই বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রত্যেকবার তো কিছু না কিছু প্রবলেম থেকে থাকে, কিন্তু এবার একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর করে নিজের বেডটা আমি গুছিয়ে নিয়েছি। আর এইখানে এই যে ব্রাউন পেপারগুলো আমি একদমই ফেলি না, বিশ্বাস করো এগুলো ভীষণ কাজের। এইতে রেখে খাবার দাবার খাওয়া যায়, কোনো জিনিস মোছামুছি, হাত মোছা ভীষণ কাজে লাগে। আমি ব্রাউন পেপারগুলো রেখে দিই। শুভ নববর্ষ, সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আজকের 15ই এপ্রিল, আমাদের বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ারে আমি সেলিব্রেট না করে, কোনো আচার বিধি না মেনে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য ভেলোরে। কি করব, এটাই আমার কপাল। কলকাতা থাকলে কত হইচই থাকতো, সকাল থেকে কত নিয়ম, কত কিছু রান্নার প্রিপারেশন থাকতো। আর এখন একেবারে মনে দুঃখ নিয়ে আমি এইভাবেই কাটাচ্ছি, কারণ ট্রেন জার্নিতে আমার ভীষণ কমপ্লিকেশনস হয়। তো অলরেডি রাত থেকেই নানারকম প্রবলেম হচ্ছে, সকাল থেকে বমি হয়ে গেছে 2-3 বার। এখনও অবধি ব্রেকফাস্ট করিনি, ঘড়িতে প্রায় 11টা বাজে। ভীষণ কষ্ট হচ্ছে, পেটে ভীষণ পেন হচ্ছে, হার্নিয়াটা যেহেতু রয়েছে। আর এবার আমি একটা কুর্তি পরে এসেছি, ওই কুর্তির প্যান্টটা ইলাস্টিক দেয়া, ওটা পেটের ওপর এতটাই চাপ প্রেশার করছে যে পুরো পেট ব্যথা করছে। যা মানে কি করব, এখনও কতটা জার্নি বাকি। হ্যাঁ, এখন উড়িষ্যা বর্ডারটা মনে হচ্ছে আমরা ক্রস করেছি। তো এইভাবেই চলতে হবে, আর কিছু করার নেই। তো আজকের দিনটা এইভাবেই শুরু করলাম সকাল থেকে। তোমরা সবাই অনেক অনেক আনন্দ করো।
তোমাদের আনন্দেই আমার আনন্দ। আর আমি কালকের জার্নির প্রথমেই বলছিলাম যে যেহেতু আমি আপারে সিট পেয়েছি সেটা নিয়ে আমি খুব টেনশন করছিলাম, কিন্তু এক ভাই ভীষণ, এখানে অনেকেই ভীষণ ভালো হয়, এক ভাই ছিল যার এই সাইড লোয়ারটা ছিল, ওকে রিকোয়েস্ট করতেই ও আমার আপার বাগটা নিয়ে নিয়েছে আর ওর সাইড লোয়ারটা আমাকে দিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট এর জন্যে আমি তাও একটু রিল্যাক্সে যেতে পারছি, নাহলে ওই যদি ওই আপারে উঠতে হতো তাহলে আর দেখতে হতো না কত যে কষ্ট হতো আমার, ওই কষ্ট করে যদি আপারে উঠতে হতো। যাই হোক, ভগবান তো আছেন, আমার সাথে থাকবেন, সেই পথ দেখিয়ে দেবেন। গৌতম বাবু, তোমার সকালে ব্রেকফাস্ট কি? চিড়ে ভাজা না, এটা চাল ভাজা। চাল ভাজা খেতে খেতে বেচারার মনে পড়েছে গতকাল রাতে ঢ্যাঁড়স ভাজার পরোটা রয়েছে, আর গৌতমবাবু ঢ্যাঁড়স ভাজা দিয়ে পরোটা খেতে ভালোবাসে, নিয়ে বসে পড়েছে। অনেকেই বলে ট্রেন জার্নি নাকি দারুণ, আমার কাছে একদমই ভালো না। ট্রেন জার্নি আমি করতেই পারি না, পুরো মাথা হ্যাং হয়ে যায়, গা গুলানি, বমি ভাব, সকাল থেকে কিছু খেতেই পাচ্ছি না, মনে হচ্ছে যা খাবো বমি হয়ে যাবে। শেষে একটু ছোলা শসা দিয়ে লঙ্কা দিয়ে একটু মেখে নিয়েছিলাম, সেটা খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। প্রথম যখন ভেলোর যেতাম ভীষণ এক্সাইটমেন্ট থাকতো, খালি মনে হতো ওই দরজার কাছে গিয়ে বাইরের পাহাড় দেখি, বাইরের গাছপালা দেখি, বাইরের ভিউ দেখি, কিন্তু এখন আর সেই এক্সাইটমেন্ট আস্তে আস্তে একদম নষ্ট হয়ে গেছে। এখন এই জানালা দিয়ে যেটুকু দেখা। কটার সময় ঘুম থেকে উঠলি? তোর কি মনে হচ্ছে তুই খুব সকালে উঠেছিস? দুটোর সময় ঘুম থেকে উঠেছিস, দুটোর সময় ঘুম থেকে উঠে ব্রাশ করলি। আমাদের তিনজনের মোশন সিকনেস রয়েছে, আমার মেয়ের আর গৌতমের। তো ট্রেন জার্নিতে তিনজনের শরীরই ভীষণ অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া একদমই করতে পারি না, বমি বমি ভাব থেকে থাকে। তার জন্য এবার আর বেশি কিছু রান্না করে আনেনি, প্রত্যেকবারই রান্নাগুলো ফেলা যায়। এবার তাই ডাল সিদ্ধ, ওই আলু চিপসের প্যাকেট, ডিম কষা আর ভাত বানিয়ে নিয়ে আসা হয়েছিল। এই প্রথম ট্রেন জার্নিতে আমাদের না খাবার দাবার ফেলতে হয়েছে না নষ্ট হয়েছে, পুরোটাই তৃপ্তি করে খেয়েছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ট্রেনে খাবার ঘুম ছাড়া তো কাজ করার কিছুই নেই। আমার ম্যাডাম আর ওপরে যেতে চাইছে না, বলছে তোমার পায়ের কাছে বসে আমি ফোন ঘাঁটবো। কিরে, ঘুমাবি না? কখন ঘুম দিয়ে উঠেছিস একটু বল। দুটো আবার রাত্রিবেলা ঘুমাতে যাবি? কালকে রাত 2টো থেকে আজকে সকাল 2টো অবধি ঘুমোতে পারে, ঠিক আছে, চলো আমি ঘুমিয়ে পড়ছি, তুমি এখন পাহারা দাও, ঠিক আছে? এসএমভিপির কোচগুলো কেমন দেখতে, বাথরুম কেমন দেখতে, থার্ড এসি কোচ বা ইকোনমি কোচ কেমন দেখতে আগে প্রচুর ভিডিও করেছি, সুতরাং এতে আর বেশি কিছু দেখালাম না। শুধু এইটুকু বলবো, এই সাফাই কর্মী দাদা বারবার ক্লিন করে দিচ্ছিল ট্রেনের কোচগুলো, একদম ট্রেনের কোচগুলো পরিষ্কার ছিল, বাথরুমও খুবই ক্লিন ছিল। কিন্তু যেটা হয় ট্রেনের বাথরুমে একটু তো স্মেল থেকে থাকে, কিন্তু বারবারই ওরা ফিনাইল দিয়ে বারবারই পরিষ্কার করে দিচ্ছিল। দেন আমাদের এইদিকে একটা মেয়ে বমিও করে দিয়েছিল, এই স্টাফ দাদা সেই বমি একদম পরিষ্কার টরিষ্কার করে চারিদিকে ফিনাইল দিয়ে পোছা অবধি লাগিয়ে দিয়েছিল। লং ট্রেন জার্নিতে এই উইন্ডো সিটটা কিন্তু সবার খুব পছন্দের, তো এই সিটটা আমারও ভীষণ পছন্দের। তো এই সিটের সাথে এই কফিটা নিয়েছিলাম, এই কফিটা ভীষণ অপছন্দের, নিয়েছিল 30 টাকা, কিন্তু মোস্ট ফালতু খেতে ছিল। সন্ধ্যা মানে একটু খাই ব্যাপারটা থেকে থাকে। তো এইখানে আমার মেয়ে মা সবাই একটু টুকিটাকি খাচ্ছিলো, ট্রেনে সবাই খাচ্ছিলো টুকিটাকি। তো ট্রেন থেকে কিছু কেনা মানে লসের খাতায়। চিপসের প্যাকেটগুলো নিচ্ছে 30 টাকা, যার 20 টাকা পুরো হাওয়া ভরা আর 10 টাকার চিপস। তো আমি সমস্ত কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছি, আমি ট্রেনের জিনিসপত্র খুব একটা কিনি না, অ্যাভয়েডই করি। আর মেয়ে এখানে বাক্কার বাড়ি খাচ্ছিলো, আমাকে 3টে দিয়েছে টেস্ট করার জন্যে। খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ট্রেন জার্নিতে যা খাই নয় বমি হয়ে যায়, নয় অ্যাসিডিটি হয়ে যায়, খেতে পারি না। ইন্দ্রলোক থেকে নেমেছে মত্রলোকে চাল ভাজা খেতে, বেচারা খাওয়ার সময় শুধু নামছে, নাহলে উপরে উঠে যাচ্ছে, এয়ারফোন দিচ্ছে, তাই তো? একটা অসুস্থ পেশেন্টকে এনেছে, তার কোনো দায়িত্ব নেই। আমার মা আমাকে সব কিছু করে দিচ্ছে, আর বাবু ঘুমাচ্ছে। আমার মেয়েও ঘুমাচ্ছে, আমার মেয়েটাকেও আমার মাকে করে দিতে হচ্ছে, আমাকে আমার মাকে করে দিতে হচ্ছে, আমারটাও। আর এই আমার ইন্দ্র ঘুমাচ্ছে ইন্দ্রলোকে। আমি আর গৌতম যখন ট্রেন জার্নি করি খাওয়া দাওয়াটাকে প্রায় অ্যাভয়েডই করে দিই, ঘুমিয়ে কাটিয়ে দিই। কিন্তু এবার যেহেতু জার্নিতে মেয়ে রয়েছে, যাই খাচ্ছে আমাকে টেস্ট করতেই হবে, নাহলে রেগে যাচ্ছে। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট চলছে, আমরা এখন রয়েছি বিজয়ওয়াড়া স্টেশনে।
আমার মেয়ের জন্য ইডলি ধোসা কিনতে নেমেছিলাম। আমার মেয়ে ভয় পাচ্ছে যদি ট্রেন ছেড়ে দেয়, বলছে ইডলি ধোসা কেনা হয়ে গেছে আর কথা বলতে হবে না, তাড়াতাড়ি ট্রেনে ওঠো, বাড়ি চলো। আরে বাড়ি চলো বলে ফেলেছো, ট্রেনেও ভুলে গেছি। একজন বিজয়বাড়াতে নেমেই ইডলি ধোসা কিনেছে। বরাবরই আমি আর মেয়ে সাউথ ফুড খেতে ভীষণ ভালোবাসি, আমি ঘরেও প্রায় বানাই, সেটা তো তোমরা জানোই মেয়ের জন্যে। তো এইখানে তো আমার মেয়ে খুব আয়েশ করে খাচ্ছিল, কিন্তু ও দিদাকে খেতে বললো। আর আমার মায়ের রিয়াকশানটা তো দেখলে, ইডলি খেয়ে আমার মা একদম সাউথের ফুড পছন্দ করে না, তাও ঘরে বানানো ধোসা একটু খায়, নাহলে একদমই না। এবার জার্নিতে ভীষণ প্রবলেম হচ্ছে, এত পেট যন্ত্রণা করছে মানে বলার মতো না, আমি বেশিক্ষণ বসতেই পারছি না, আর সেরকম অতিরিক্ত মাথা যন্ত্রণা করছে, যা খাচ্ছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, খেতেও ভয় লাগছে, ঠিকমতো খাইও নি সেই দুপুরে ভাত খাওয়ার পর থেকে, মানে আমার একদম ভাল লাগছে না, মাথা পুরো ধরে নিয়েছে, মাথা এত যন্ত্রণা করছে বলার মতো না, আর পেট যন্ত্রণা করছে। শুয়ে শুয়েই আমি এবারের জার্নিটা করছি, আর বিরক্ত লেগে যাচ্ছে আমার। রাতে আমিও খাবো না, গৌতমও খাবে না, শেষে মায়ের জন্যে ট্রেন থেকেই মিল নিয়েছি। আর মিলে কি আছে দেখাচ্ছি, ভেজ মিল নিয়েছি, মা ডিম মাছ খেতে চাইছে না। মিলে আছে ভাত, রুটি, এটা কি আছে, ডাল না মা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এটা ভাত বোনা, আর এটা 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 শুনবি, এটা কি ভাত? ট্রেনের এগ মিল হচ্ছে 140 টাকা, আর ভেজ মিল হচ্ছে 130 টাকা, 10 টাকা ডিফারেন্স। তো ভেজ মিলে যেগুলো ছিল, দুটো পরোটা, একটা রাজমার তরকারি, আর ছিল সোয়াবিন ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি, ডাল আর ভাত, তার সাথে লেবুর একটা আচার। মিলের যা কোয়ান্টিটি, একটা মিলে দুজন খেয়ে নিতেই পারবে, মানে আমার মায়ের মতো মানুষ যারা, তারা একটা মিলে দুজন খেয়ে নিতে পারবে। ও কেমন লাগছে মা বলো? খুব ভালো। আর খাওয়া যাবে? আচ্ছা, পৌঁছে গেছি কাটপাটি স্টেশনে। রাত 2:45-এ নামার কথা, সেখানে 4:45-এ, ভোর 4:45-এ নেমেছি। এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। এবার প্রচুর ব্যাগ হয়ে গেছে, আর ব্যাগগুলো এত ভারী বলার মতো নয়। 5:30 বাজে, হোটেলে আমি চেক ইন করে নিয়েছি যথারীতি প্রতিবারের মতো। শুভম রেসিডেন্সিতেই উঠেছি, ফোন করে এসেছিলাম বলে। এখানে এসে দেখলাম 3 বেডরুম একটাও ফাঁকা নেই, আমার জন্যই ওরা চাবিটা গুছিয়ে রেখেছিল। তো বিশাল গরম, বিশাল গরম। এখানে বললো 35 ডিগ্রি সেলসিয়াস চলছে তাপমাত্রা, বলছে আরও নাকি বাড়বে, জানি না। একটাও এসি রুম নেই 3 বেডরুমে, এটা আছে নন এসি। তো পার ডে 3 বেডরুম, যেহেতু আমরা 4 জন রয়েছি, 900 টাকা করে দিতে হচ্ছে। আর আসার সময় একটা মজার জিনিস হয়েছে, অটো নিয়ে যেটা প্রতিবার হয়ে থাকে, মানে ওই যে র্যাম্প থেকে, কাটপাটি স্টেশন থেকে যে নেমে যে র্যাম্প থেকে নিচে আসে যে অটো জায়গাটা, মানে অটো স্ট্যান্ডটা, ওইখানে যখন তুমি নামবে নিজেকে পুরো সেলিব্রিটি মনে হবে, অটোওয়ালাগুলো এমন করে দেবে। তো যথারীতি আমি একটু লেটেই নামছিলাম, হাঁটতে পারছিলাম না বলে, গৌতম আগে নেমেছে, এবং গৌতম বলেছে পিছনে যে আসছে সে বলবে কোথায় যাবে। তো অটোওয়ালাগুলো ওই র্যাম্পের দিকে তাকিয়ে, মানে আমার দিকে তাকিয়ে এমন করেছিল যেন আমি একটা বিশাল সেলিব্রিটি নামছি। তারপর নামতে তো ছেঁকে ধরেছে। আর আমার গৌতম বাবু কলকাতায় যতটাই স্মার্ট, এই মানে এই তামিলনাড়ুতে সেই বাজে মানুষের দেশে এসে একদম ভ্যাবাচাকা খেয়ে যায়, কথাই বলতে পারে না। যথারীতি অটোওয়ালার সাথে ঝগড়াঝাটি আমিই করলাম, করে ওই অটোর ভাড়াটা ঠিক করলাম, যেটা প্রতিবার করে থাকি। এর মাঝখানে একজন অটোওয়ালা গৌতমের হাত থেকে লাগেজ নিয়ে দৌড় মেরেছে যে ওর অটোতে যেতে হবে। এবার গৌতমের সাথে সাথে আমাদেরও পিছনে পিছনে আসতে হয়েছে। লোকটা মদ খেয়ে চুর, একদম মাতাল। ওর অটোতে উঠে আমার মনে হচ্ছিলো আমি সিএমসিতে সার্জারি করার আগে আমাকেও সার্জারি করে দেবে। এক হাতে কখনো অটো চালাচ্ছে, কখনো 2 হাত ছেড়ে দিচ্ছে, গান গাইছে, কখনো আয়না দেখে চুল ঠিক করছে, হ্যাঁ, কখনো অটোর মধ্যে হাততালি দিচ্ছে। সে কি বিভৎস, কিন্তু ঠিকঠাক চালিয়ে নিয়ে এসেছে। তো ওভারঅল একদম মাথা টলছে, 1.5 দিনের ওপর প্রায় এসিতে থেকেছি, ভীষণ গরম লাগছে, সব মিলিয়ে একটা হচপচ লাগছে পুরো ব্যাপারটা। একটু স্নান করে নিয়ে একটু জমিয়ে ঘুম দিয়ে আসছি তোমাদের কাছে আবার নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, চলো বাই, সবাই ভালো থেকো।